আমি যখন বলছি যে বান্দরবান সবচাইতে দরিদ্র জেলা, সেই দরিদ্র জেলায় ডান পাশে আমার চোখ আটকে গেছে এই প্রোগ্রাম যখন শুরু করি যে এত সুন্দর একটা বাড়ি বান্দরবান জেলা। জিজ্ঞেস করছিলাম কার। আমরা সেই জায়গায় কেউ খাবে কেউ খাবে না এমন বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ চায় না। বান্দরবানে আমরা যেটা সবচাইতে বেশি বান্দরবান সম্পর্কিত প্রচলিত সেন্টেন্স সেটা হচ্ছে সম্প্রীতির বান্দরবান। এখানে 13টি জাতিগোষ্ঠীর বসবাস, সাথে এখানকার বাংলাদেশি মানুষ বাঙালি যারা তাদেরও বসবাস একসাথে, এবং সম্প্রীতির সবচাইতে ভালো উদাহরণ সম্ভবত এই বান্দরবানে আমরা দেখতে পাই। সেই কারণে সম্প্রীতির বান্দরবান সবাই বলে থাকে। সেই বান্দরবানে আমি যখন এই মাঠে প্রোগ্রাম করছি, আমার ঠিক ডান পাশে, আমি যখন বলছি যে বান্দরবান সবচাইতে দরিদ্র জেলা, সেই দরিদ্র জেলায় ডান পাশে আমার চোখ আটকে গেছে এই প্রোগ্রাম যখন শুরু করি যে এত সুন্দর একটা বাড়ি বান্দরবান জেলা। জিজ্ঞেস করছিলাম কার। আমাদের কাছে উত্তর আসলো যারা আগের সরকারে ছিলেন, যারা এখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন, তাদের বাড়িঘর দেখা যাচ্ছে চারপাশে। তো আমরা সেই জায়গায় কেউ খাবে কেউ খাবে না এমন বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ চায় না। আমরা শুরু করতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, আমাদের অতিথি যারা তাদের কাছে সবার সাথে পরিচয় করে দিই। সবার আগে আমার ঠিক ডান পাশে রয়েছেন SM আব্দুস সালাম আজাদ, তিনি আমির বান্দরবান জেলা জামায়াতে ইসলামী। আমার ঠিক বাম পাশে রয়েছেন জনাব জাবেদ রেজা, তিনি সদস্য সচিব বান্দরবান জেলা BNP। আমার ডান পাশে রয়েছেন আরেকজন রিপন চক্রবর্তী, তিনি প্রার্থী গণসংহতি আন্দোলন। এবং সর্বশেষ বাম পাশে রয়েছেন জনাব শহীদুর রহমান সোহেল, তিনি প্রধান সমন্বয়ক NCP বান্দরবান জেলা। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময়টা বের করার জন্য। আমি প্রথমে আসতে চাই BNPর যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, সদস্য সচিব জনাব জাবেদ রেজা, আপনার কাছে। বান্দরবান এই গত বিশেষ করে 17টি বছর এইখানে যে উন্নয়ন হবার কথা ছিল, এইখানে যে বাজেট এসছিল, এবং এইখানে আমি খুব অবাক হলাম যে এত বড় একটা জেলা, 7টা উপজেলা, এত দুর্গম এলাকার মানুষ এখানে এসে স্বাস্থ্য সুবিধা বলতে এখানে তেমন কিছু নাই। স্বাস্থ্য সুবিধা বলতে আমরা যে 200 শয্যার হসপিটাল দেখলাম, সেখানে মানুষ মেঝেতে বসা, সেখানে মানুষের জন্য ডাক্তারের যেই সুযোগ সুবিধা থাকার কথা ছিল সেটা নাই। সেখানে যে ধরনের যন্ত্রপাতির কথা আমরা দেখলাম তালিকায় আছে, সেই যন্ত্রপাতির কোনো ব্যবহার নাই, এবং সেটা কোনো যন্ত্রপাতি খোলাও হয় না এখন পর্যন্ত। আপনি কি একটু খোঁজ খবর নিয়েছেন এখানকার স্বাস্থ্যসেবা নিয়ে, এখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ স্টার নিউজকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আপনার যেটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গত 17টি বছর বান্দরবানে উন্নয়ন হয়েছে, ব্যক্তি বিশেষের উন্নয়ন হয়েছে, দল ব্যক্তি এবং দলের উন্নয়ন হয়েছে। সামগ্রিকভাবে যেভাবে পার্বত্য বান্দরবান জেলায় সমগ্র এলাকায় যে আমরা যে 12টি সম্প্রদায় আছি, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের যে নিজস্ব কৃষ্টি কালচার আছে, তাদের উন্নয়ন তাদের দোরগোড়ায় কিন্তু পৌঁছে নাই। এটা দৃশ্যমান উন্নয়ন হয়েছে, শুধু নিজেরাই বাজেট এনেছে, নিজেরাই কনস্ট্রাকশনের কাজ করে দিয়েছেন, এবং নিজেরাই কিন্তু আবার বন্টন করেছেন। রক্ষক যিনি ছিলেন তিনিই ছিলেন ভক্ষক, যে কারণে এখানে উন্নয়ন হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার কথা যেটা বলছেন, বান্দরবান কিন্তু ভালো ভালো কনসালটেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কনসালটেন্ট আছে, কিন্তু তারা এখানে অফিস করে না, তাদের কোনো জবাবদিহিতা নাই। এখানে যে কয়েকজন ডাক্তার আছে তারা হয়তো নর্মাল ডাক্তার, MBBS পাস করা, তারা রেগুলার হাসপাতাল দেখে বলে হয়তো রুগীর এখনো কিছুটা সেবা পাচ্ছে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে ডাক্তারদের তদারকি নেই। আর জেলা পরিষদের অনুকূলে হওয়ায় স্বাস্থ্যসেবাটা আরও ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। জেলা পরিষদ এটার কোনো তদন্তই করে না বা তদারকিই করে না, ডাক্তাররা আসে না ঠিক মতো, যে কারণে স্বাস্থ্যসেবা থেকে আমরা বঞ্চিত হয়েছে। এবং যে যন্ত্রপাতির কথা বলেছেন, এই স্বাস্থ্য খাতে দুর্নীতি তো গত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে। সেই স্বাস্থ্য খাতে যারা ঠিকাদার, তারা সরকার কর্তৃক নির্ধারিত দলীয় নেতৃবৃন্দ, যে কারণে অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি দিয়েছে, যেটা হয়তো দেখা যাচ্ছে 2-3 বার সেবা দেওয়ার পরে সেগুলো অকেজ হয়ে গেছে, সেগুলো রিপেয়ার করা হয়নি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে গণতন্ত্র ছিল না, যে কারণে স্বাস্থ্যসেবা অনেক পিছিয়ে আছে। আর ভৌগোলিক কারণেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি স্বাস্থ্যগতভাবে আর কি। আমি ঠিক একই প্রশ্ন করব আমিরে জামাত আপনার কাছে। থ্যাংক ইউ স্টার নিউজকে আজকের এই প্রোগ্রামের জন্য। পার্বত্য এলাকা হিসাবে বান্দরবনে একটা দ্বৈত শাসন আমরা আমাদের সামনে
দেখা যায়। স্বাস্থ্য বিভাগটা জেলা পরিষদের হাতে ন্যস্ত বিভাগ বলে বিবেচিত। আবার দেখা যায় জেলা প্রশাসনের একটা শাসন, আবার জেলা পরিষদের একটা শাসন। তা আমরা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে আমরা যখন ওই বৈঠকে যাই তখন দেখি যে সেখানে একটা জবাব হয়তো দিয়ে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আমাদের যথাযথ জায়গায় স্বাস্থ্য সেবার কোনো প্রকৃত সেবা কিন্তু সেখানে হয় না এবং দেখা যায় না। এই যে কিছুদিন আগে আমি নিজেই আমাদের নমিনি অ্যাডভোকেট আবুল কালাম সহ আমরা একটা সফরে গেলাম থানসিতে। ফিরে আসার পথে একটু হাসপাতাল ভিজিট করতে গেলাম। একজন নার্স আছে, একজন আয়া আছে, পুরুষ ওয়ার্ডে 10-12 জন পেশেন্ট আছে, মহিলা ওয়ার্ডেও সেম 10-12 জন পেশেন্ট আছে। এখানে হঠাৎ যদি একজন রোগী আসে, সেই রোগীকে যথাযথ সেবা দেওয়ার মতো কোনো ডাক্তার আমরা সেখানে খুঁজে পাইনি। দ্বৈত শাসন হওয়ার কারণে সেখানে কোনো জবাবদিহিতার মৌলিক যে বিষয়টা, সেই বিষয়টা এখানে নেই। আরেকটা বিষয় হচ্ছে ভৌগোলিক দূরত্বের ওটা কারণে আপনারা ভিজিট করলেন দল হিসেবে জামায়াতে ইসলামী, ওখানে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন যে এই হাসপাতালে? না, আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। জেলা পরিষদের আমাদের নমিনি জেলা পরিষদের একজন যাকে আমরা চিন্তা করতেছি, উনি কিন্তু নমিনি হিসাবে যাকে চিন্তা করতেছি উনি জেলা পরিষদের বর্তমান সদস্য এবং তিনি সেই বিভাগেই দায়িত্বশীল এবং উনি সেটা সিরিয়াসলি দেখছেন এবং সেটা আইনশৃঙ্খলা কমিটির মিটিং উত্থাপন করা হয়েছে। সাথে সাথে সেখানে এখানে যিনি প্রধান রয়েছেন তাকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন এবং সেখানে বিশেষ ব্যবস্থাও নিয়েছেন বলে আমি জানি। আপনার কাছে যদি আপনি সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটা হসপিটাল কিন্তু পাশে হচ্ছে, সেই হসপিটালটা হয়েও গেছে যতদূর জানি, এবং সেই হসপিটালটা উদ্বোধন করা যাচ্ছে না, এবং সেই উদ্বোধন করা না যাওয়ার কারণে এখানকার প্রচুর মানুষ আসলে এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্টার টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, গণসংহতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বান্দরবানে দীর্ঘদিন যে শাসন ব্যবস্থা ছিল, গত 17 বছরে আমরা যে শাসন ব্যবস্থা দেখেছি, সেই শাসন ব্যবস্থায় আমরা আসলে আরো উন্নত একটা স্বাস্থ্য সেবা আমাদের বান্দরবান জেলায় পাওয়ার কথা ছিল, কিন্তু সে তুলনায় বান্দরবানে সামান্য স্বাস্থ্যসেবা পেয়েছি, কিন্তু ভালো স্বাস্থ্যসেবাটা পাইনি। বান্দরবান একটা অতি দরিদ্রপূর্ণ জায়গা, এখানে আসলে স্বাস্থ্যসেবাটা পাওয়াটাই আসলে একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। কিন্তু দেখা গিয়েছে গত যারা শাসন করেছেন তারা দলীয়গতভাবে সবসময় নিজেদের আর্থসামাজিক উন্নয়নে, নিজেদের ব্যক্তি উন্নয়নে তারা ব্যস্ত ছিল। তারা সামাজিক কাজগুলো করার প্রতি তারা তেমন একটা ব্যস্ত ছিল না। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। বান্দরবান জেলা গণসংহতি আন্দোলন যদি নির্বাচিত হয়, এই যে স্বাস্থ্যসেবার যে ভঙ্গুর অবস্থা, সেই স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থাটাকে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে আসবো। সেই জন্য এখন যে বান্দরবান জেলা যে হসপিটালটা আছে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, আমরা সেটা 500 শয্যা বিশিষ্ট হসপিটালে পরিণত করব এবং যে ডাক্তার যে সংকট আছে সেই সংকটটা আমরা কাটিয়ে ওঠার জন্য ডাক্তার নিয়োগ দেবো। স্বাস্থ্যসেবা দাঁড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা মেডিকেল টিম গঠন করব প্রয়োজন। এভাবে করে আমি বান্দরবান জেলার স্বাস্থ্যসেবাটাকে পরিবর্তন করতে চাই। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। বান্দরবানে এর সাথে জুড়ে দেই যে বান্দরবানের যেই দুর্গম এলাকা আছে, মানুষের যদি ইমার্জেন্সি স্বাস্থ্য সুবিধার দরকার হয় তার তো এই পর্যন্ত আসতেই পারবে না। কালকে একজনের সাথে কথা হচ্ছিল, উনি ছোট্ট একটা রোগ নিয়ে যখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার তাকে রেফার করে চট্টগ্রাম মেডিকেল। এটা খুব কমন চিত্র যে এখানে স্বাস্থ্যসেবা বলতে আসলে কোনো কিছু নাই, চলে যান আপনারা চট্টগ্রাম। এখন এইটার তো এফোর্ড করার ক্ষমতা এখানে এত দরিদ্র মানুষ, মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ স্টার নিউজকে। আসলে যখন একটা রাষ্ট্রের জনগণ জাগবে, সে রাষ্ট্র তত বেশি এগোবে। বিগত 17 বছর ধরে যে এককভাবে মানে আধিপত্য বিস্তার করে রাখছে ফ্যাসিস্ট সরকার, বিগত 17 বছর তারা জনগণের কথা শুনে নেই, তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করে নেই। আমরা চাইব এই পার্বত্যবাসীর জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা উন্নতকরণ এবং যোগাযোগ ব্যবস্থা, এবং আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা।